আনিকা বুঝতে পারলো রিধি কি বোঝাতে চাইছে, কিন্তু রিধি যতই বলুক আনিকা শতভাগ নিশ্চিত যে আহাত রাজা রিধিকে ভালোবাসে। তার চোখে রিধিকে পাবার তীব্র আকাঙ্ক্ষা দেখেছে সে, কিন্তু এটা বুঝতে পারছে না আহাত রাজা কেন চুপ করে আছেন। আনিকা ধীরে প্রশ্ন করল, তাহলে এখন কি করবি? বিয়ে করে নিবি আদনানকে? রিধি হঠাৎ হেসে উঠল, একটা অদ্ভুত ভাঙা ব্যথা মেশানো হাসে। মাথা খারাপ? আমি মরে যাব আনিকা, মরে যাব, তবু এই বিয়ে করব না। আনিকা ঠোঁট কেঁপে উঠল, কিছু বলার ভাষা নেই, শুধু চুলের এক গোছা সরিয়ে দিয়ে রিধির মাথার ওড়নাটা টেনে ঠিক করে ক্লিপ দিয়ে আটকে দিল। নিজের কান্না লুকাতে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে গেল। রিধি তখনও মেঝেতে বসে আছে, হলুদ আলো ঝলমল করছে তার লাল শাড়ি, কিন্তু চোখে শুধুই শূন্যতা। এই নিস্তব্ধতার মাঝে হঠাৎ করে নিচ থেকে ভেসে এলো ঝোল ঝাঁকের শব্দ, সাথে বাঁশির সুরেলা আওয়াজ ভেসে আসছে। ক্রমেই সেটা এত জোরালো হয়ে উঠল যেন পুরো গলিটাই কেঁপে যাচ্ছে সেই তালে তালে। আনিকা হকচকে দৌড়ে যায় বারান্দার দিকে, তার পিছু পিছু রাইসা আর ঈশানীও ছুটে যায়। মাহি তো এক রকম ঢোলের সাথে সাথে হাত পা ছড়িয়ে নাচতে শুরু করলো। রিধি তখনও যেন কিছু শুনছেই না, স্থির হয়ে বসে আছে, যেন পৃথিবীর সব শব্দ থেকে নিজেকে সে আলাদা করে রেখেছে। এমন সময় আনিকা বারান্দা থেকে দৌড়ে এসে কৌতূহলের গলায় চেঁচিয়ে উঠল, রিদি, রিদি, তোর আহাত রাজা আসছে। রিদির বুকের ভেতরটা কেমন করে উঠল, চিবুক তুলে তাকালো আনিকার দিকে, তার ঠোঁটে হালকা কাঁপছে, চোখে একরকম অবিশ্বাস। আনিকা এবার চোখ বড় বড় করে বলল, শুনছিস না? তোর আহাত রাজার নিচে আসছে। আমি জানতাম আহাত রাজা তোর কথা আর সম্পূর্ণ করতে পারল না আনিকা, তার আগে রিধি ধরফর করে উঠে দৌড়ে গেল বারান্দার দিকে। দৃষ্টি নিচে রাখতেই দেখে রাস্তার পাশে ফুলে সাজানো কালো গাড়িগুলো সারি সারিতে দাঁড়িয়ে আছে। সবচেয়ে সামনে নিজের গাড়ির বনেটের উপর বসে আছে আহাজ রাজা মেয়ে, হালকা অফ হোয়াইট পাঞ্জাবি আর পাজামা, চোখে কালো চশমা, চোখ ধূসর, চুলগুলো হালকা বাতাসে উঠছে, ঠোঁটের কোণে অদ্ভুত একটা আত্মবিশ্বাসী হাসে। তার ঠিক পেছনে দাঁড়িয়ে শাহিন, নাদিমা, শাওন, সাদা পাঞ্জাবির উপর কালো কোটি, সবাই একই পোশাকে যেন এক উৎসবের বাহিনী। রাস্তা জুড়ে মানুষ জড়ো হতে লাগলো, জানালার ফাঁক দিয়ে মানুষ উকি দিচ্ছে। নীরব গলিটা মুহূর্তে কেমন রমরমা হয়ে উঠল। উপরে বারান্দায় দাঁড়িয়ে রিধি এক দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো তিনি শুকিয়ে যাওয়ার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। তার বুকে অদ্ভুত অনুভূতি জেঁকে বসেছে, সেই অনুভূতির টাল সামলাতে না পেরে এক দৌড়ে বেরিয়ে যায় বাসা থেকে। তার পিছনে আনিকা আর রাইসাও। তাদের এভাবে ছুটতে দেখে ড্রয়িং রুম উপস্থিত সবাই একটু বিচলিত হলেন, তবে ততক্ষণে রীতির ছুটতে বেরিয়ে গেছে। সিঁড়ির প্রতিটা ধাপে ধাপে তার অনুভূতি রং আরও গাঢ় হচ্ছে। শেষমেশ হাঁপাতে হাঁপাতে গেটের সামনে এসে দাঁড়ায়, তার পেছনে রাইসা আর আনিকাও এসে দাঁড়ায়। তার বুক দ্রুত ওঠানামা করছে, ছোটে একটা হাসি লেগে আছে। তাকে দেখেই আহাজ রাজা এক লাফে গাড়ি থেকে নেমে পড়ে, নাদিমের দিকে তাকিয়ে ইশারা করতে নাদিম মিউজিক চালিয়ে দেয়। সাথে সাথে আহাত হাত দুলিয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করে। শাহিন, নাদিম, শাওনও যোগ দিল তার সঙ্গে। গানটা যেন এই মুহূর্তের সাথে একদম মানিয়ে গেছে। तेरे घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने, मेरी हर धड़कन क्या बोले है सुन 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 सुन, साजन जी घर आए, साजन जी घर आए, दुल्हन क्यों शर्माए, साजन जी घर आए। রিধি এক রকম ঠোঁট ফুটিয়ে কেঁদে উঠল, অথচ মুখে আবারও হাসিও লেগে আছে। এ যেন কান্না আর আনন্দের মাঝামাঝি কোনো অনুভূতি। ততক্ষণে উপর থেকে সবাই চলে এসেছে, আর এসেই দেখে আহাত রাজার এই অদ্ভুত কর্মকাণ্ড। তারেক রায়ান এসব দেখে কর্কশ গলায় গর্জন করে উঠল, এসব কি তামাশা লাগিয়ে রেখেছো? বন্ধ করো এসব। তার গর্জনে হঠাৎই কেঁপে উঠল রিধির শরীর। ভয়ে নিজেকে একটু গুটিয়ে নিল, তবে আহাজ রাজা তখনও একইভাবে লাফিয়ে চলেছে, ছোটে সেই দুষ্টুমি ভরা হাসি, গানের সুর তখন তঙ্গে। তারেক রায়ান একজন প্রখর ইসলামিক মনস্তাত্ত্বিকদের মানুষ।
তার জীবন চিন্তাধারা সবই কঠোর নিয়ম কানুনে আবদ্ধ। এসব গান বাজনা ও শৃঙ্খল কাণ্ড কারখানা তার মোটেও পছন্দ না। তাই সে নিজের মেয়ের বিয়েটাও ঘরোয়াভাবে শান্তিপূর্ণ ও ইসলামিক নিয়ম কানুন মেনেই দিতে চেয়েছেন। তাই তেমন বড় কোনো ঘটনার আয়োজন করেনি। কিন্তু এই মুহূর্তে আহাদ রাজার চরম উগ্র আচরণ তার সমস্ত ধৈর্যকে চ্যালেঞ্জ করছে। একবার স্পষ্টভাবে নিষেধ করার পরও আহাদ রাজার কোনোভাবেই থামেনি। তারেক রায়হান ভালো করেই বুঝতে পারলেন আহাদ ইচ্ছাকৃতভাবে এমন করছে, হয়তো তাকে উত্তেজিত করার জন্য। গম্ভীর কণ্ঠে তিনি পুনরায় সতর্ক করলেন, এসব বন্ধ করুন, যা করার এখান থেকে দূরে গিয়ে করুন। কিন্তু গানের তীব্র শব্দে আহাদ রাজার কানে সেই কথা পৌঁছালো না। রিধির দিকে তাকিয়ে সে এক চোখ টিপ দিয়ে সেই মিউজিকের তালে দুলতে লাগলো। তারেক রায়হান এবার মেয়ের দিকে কঠোর নজর রাখলেন। রিধি এবার বাবার কঠোর দৃষ্টি লক্ষ্য করে স্বাভাবিক চিবুক নামিয়ে নেয়। তিনি নিজের মেয়ের হাত ধরে টেনে ঘুরে এক পা বাড়িতে আচমকা থেমে গেলেন। কপাল ভাঁজ করে পেছনে ফিরে দেখে তার মেয়ের অন্য হাত আহাদ রাজা ধরে রেখেছে বলে ভুল হবে। সরাসরি স্পর্শ না করেও সে নিজের ওড়নার এক অংশ রিধির হাতে পেঁচিয়ে ধরে রেখেছিল। গানের তীব্র শব্দ থেমে যেতেই মুহূর্তের জন্য নীরবতায় নেমে এলো। সবাই অচেতনভাবে তাকিয়ে আছে, যেন প্রত্যেকেরই মনে প্রশ্ন, এবার কি ঘটবে। তারেক রায়হান এবার একটু বেশি রেগে গেলেন, তবে নিজেকে সংযত রাখার চেষ্টা করছেন। এমন ক্ষমতাশীল মানুষের সাথে তো আর রেগে দু চারটা কথা বলে সমাধান করতে পারবেন না। তাই কণ্ঠে দৃঢ়তা রেখেই বললেন, দেখুন মিস্টার, আমি কোনো ঝামেলা চাই না, আমার মেয়ের হাত ছাড়ুন। আহাদ হেসে ছোঁচ কামড়ে ধরল, অতঃপর এক কদম এগিয়ে এসে বলল, যদি ছাড়ারই হতো তাহলে ধরলাম কেন? তারেক রায়হান কপাল ভাঁজ করে প্রশ্ন করলেন, কি চাইছেন আপনি? আপনার মেয়েকে দিয়ে দিন। একদম সরাসরি নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল আহাদ। তারেক রায়হান এটার ভয়ই ছিলেন। এর আগেও তিনি আন্দাজ করেছিলেন, এবার কিন্তু সরাসরি আহাদ রাজার বলা কথাটা তার ভয়কে আরো তীব্র করে দিল। তবুও কাউকে বুঝতে না দিয়ে নিজের মনে শক্ত থাকার চেষ্টা করে বললেন, রাস্তায় দাঁড়িয়ে তামাশা করছেন মিস্টার? তাহলে চলুন বাসায় যাই। এই বলে সে রিধির হাতে পেঁচানো ওনার অংশটা টেনে কয়েক কদম এগিয়েই গেল। কিন্তু বাকি সবাই সেখানে কেমন থ মেরে দাঁড়িয়ে আছে। আহাদ এবার থেমে ঘুরে তাকালো। এমন সময় সেখানে আরো 5-6টা গাড়ি এসে থামে। ততক্ষণে আহাদের বাবা মা চাচা গাড়ি থেকে বেরিয়ে আসে। তারেক রায়হানকে দেখে আফরোজা শেখ সামান্য লজ্জিত হলেন, কিন্তু আমজাদ মীর চোখের ইশারায় ভরসা দেন তিনি সামনে নেবেন। রিধির মামা নুরুল আমিন আমজাদ মীরের কাছে গিয়ে উৎকণ্ঠিত স্বরে জিজ্ঞেস করলেন, এইসব কি ভাই? আপনার বড় ছেলে কোথায়? আর আপনার ছেলে এইসব কি উচ্ছৃঙ্খল করেছে? আমজাদ হাতের ঘড়ির দিকে তাকে একটু ভঙ্গি করে বললেন, এখানে দাঁড়িয়ে সব শুনবেন নাকি বাসে যাওয়ার অনুমতি হারিয়ে ফেলেছি? ছি ছি, কি বলছেন? অবশ্যই বাসায় যাবেন, চলুন। নুরুল আমিন হাতের ইশারা করে সামনে এগিয়ে গেলেন। আমজাদ মীর ছেলের দিকে তাকিয়ে চোখের ইঙ্গিত করে বুঝালেন রিধির হাত ছেড়ে দিতে, কিন্তু হাত গায়ে মাখলো না। আমজাদ মীর এবার ছেলের কানে ফিসফিস করে বললেন, আহাত, বেশি ঝামেলা করবি তো এখানেই রেখে চলে যাব, তখন দেখবো কিভাবে বিয়ে হয় তোর। রিধি এবার আহাদের হাত থেকে নিজের ওড়নাটা সরিয়ে নিয়ে চলে গেল। আর আহাদ তার বাবার কানে ফিসফিস করে বলল, আমার বিয়ে না হলে বাসায় ফিরে তোমার ডিভোর্স করিয়ে দিব। কথাটা মাথায় থাকে যেন। লজ্জা করে না তোমার? নিজের বাবাকে হুমকি দিচ্ছ? আহাদ মুখ ডেকে হালকা লজ্জা দেখানোর ভঙ্গি করে বললেন, হ্যাঁ হ্যাঁ, লজ্জা পেয়েছি। হয়েছে? আমজাদ মীর ছেলের দিকে ঘটমট করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। অতঃপর সবাই একসাথে উপরে চলে যায়। নিচে গাড়ির পাশে তাদের গার্ডরা গাড়ি দিয়ে দাঁড়িয়ে রইল। বাহিরে দিনের আলো অনেকটা ক্ষীণ হয়ে এসেছে, তবে ড্রয়িং রুমে সাজসজ্জা ছোট ছোট লাইটের ঝলকানি চারপাশে ছড়িয়ে পড়েছে, যেন এক অদ্ভুত থমথমে আবহ তৈরি করেছে। রিধি নিজের রুমে বিছানায় বসে আছে, ভেতরে ভেতরে অস্থিরতা ছটফট করছে। পাশের আনিকাও তার সঙ্গে একই অস্থিরতায় কেঁপে কেঁপে উঠছে। উপরে আসার পর সবাই নীরব হয়ে বসে আছেন, কেমন থমথমে এক নীরবতা, যেন এখন কি ঘটতে চলেছে সেটার অপেক্ষাই করছে। ঠিক সেই সময় আফরোজা শেখ স্বরে কিছুটা অপরাধী ভাব নিয়ে বললেন,
ভাইজান, আমি কি বলবো জানি না, এতক্ষণে হয়তো সব বুঝে গেছেন। আসলে আমি তার কথা আটকে গেল তারেক রায়ানের নড়ে চড়ে। তারেক রায়ান মেরুদণ্ড সোজা করে পেশি টান টান করে বসলেন। মুখে কেমন একটা রুড়ো ছাপ, যেন এখন সামনে বসা সবার কথা শুনতে অনাগ্রহী তিনি। তখনই আমজাদ মীর গলা পরিষ্কার করে বললেন, দেখুন ভাইজান, আমার স্ত্রী জানতো না যে তার আত্মাগল ছেলে আর আপনার আত্মাগল মেয়ে দুজন একে অপরকে ভালোবাসে। তাহলে সে কখনোই আদনানের সঙ্গে এই বিয়ে ঠিক করতো না। তারেক রায়ান তখনও স্থির বসে আছে। আফরোজা শেখ নরম স্বর করে বললেন, এখন যা হওয়ার তা হয়ে গেছে ভাইজান, আর কিছু বলার মুখও নেই আমার। তবু ছোট মুখে একটা বড় আবদার করছি, আপনার মেয়েটাকে আমার হাতে তুলে দেন। আদনানের জন্য হোক আর আহাদের জন্য হৃদিতাকে আমি একইভাবে আগলে রাখবো। তারেক রায়ান হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। এতে উপস্থিত সবাই হকচকিয়ে তাকালো। চোখে এক ধরনের দৃঢ়তা। আহাদের দিকে তাকিয়ে গভীর স্বরে বললেন, আমি আপনার বড় ছেলের সাথে বিয়ে ঠিক করেছিলাম। এখন যেহেতু সেটা হচ্ছে না, আপনার দয়া করে আসতে পারেন। এই বলে তিনি দুহাত জোর করলেন, শান্ত কিন্তু দৃঢ় ভঙ্গিতে। তার কথা শুনে সাথে সাথে হাত তেড়ে আসতে চাইল, কিন্তু তাৎক্ষণিকভাবে আশফাক মীর তাকে চেনে ধরে রাখলো। আমজাদ মীরও উঠে দাঁড়িয়ে তারেক রায়ানের কাছাকাছি এসে দাঁড়ান। এবার তার মুখের ভঙ্গি বদলে গেল। ঠোঁটে একরকম রহস্যময় হাসি, ভীতিকর কিন্তু শান্ত কণ্ঠে বললেন, আমার ছেলে সম্পর্কে তো মোটামুটি ধারণা আছে আপনার। আমার ছেলে চাইলেই আপনার সামনে থেকে আপনার মেয়েকে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু আমরা তাকে সেই রকম কিছু করা থেকে দমিয়ে রেখেছি। এখন আপনি যদি সম্মতি না দেন তাহলে আর আমার কিছু করার থাকবে না ভাইজান। তারেক রায়ান ঠোঁটে হালকা হাসি রেখে উত্তর দিলেন, আমি আপনাদের সম্মান করি, তাই সম্মানের সঙ্গে বলছি আমি আমার মেয়েকে কিছুতে আপনার উগ্র ছেলের হাতে তুলে দিতে পারবো না, ক্ষমা করবেন। তার কথা শেষ হতে না হতেই পাশ থেকে আশ্রে পড়ল আহাদের উন্মুক্ত উগ্র স্বর। এই উগ্র আহাদ রাজাকেই আপনার মেয়ে ভালোবাসে শ্বশুর মশাই। তারেক রায়ানের চোখে তখন কঠোরতা ছড়িয়ে গেল। তিনি গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, আমি আমার মেয়েকে জিজ্ঞেস করব, যদি সত্যি তাই হয় তখন ভেবে দেখব। এই বলে তিনি ইব্রাহিমকে ইশারা করে হৃদির রুমের দিকে গেলেন। হৃদি এতক্ষণ আড়ি পেতে সবই শুনেছে। এখন বাবাকে আসতে দেখে এক প্রকার শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। হাতের তালু ঘামে ভিজছে, ঠোঁট শুকিয়ে এসেছে, বুকে অজানা চাপ, হৃদস্পন্দন দ্রুত বেড়ে চলেছে। তারেক রায়ান মেয়ের মুখোমুখি হয়ে দাঁড়ালেন, চোখে একদম অদম্য দৃঢ়তা। যদিও সে এতক্ষণে সব বুঝতে পেরেছেন, তবুও নিজের মেয়ের মুখ থেকে শুনতে চাইলেন। আমি যা জিজ্ঞেস করব সরাসরি উত্তর দেবে। এক সেকেন্ড নীরবতার পর জিজ্ঞেস করলেন, তুমি কি আহাদ রাজাকে ভালোবাসো? হৃদি চিবুক তুলে এক ঝলক তাকালো বাবার দিকে, বোঝার চেষ্টা করলো তার বাবার চোখের গভীরে কি অনুভূতি লুকোনো আছে। অতঃপর দৃষ্টি সরালো দরজার ফাঁক দিয়ে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা আহাদের দিকে। আহাদ তখনও চাতক পাখির মতন তার দিকে তাকিয়ে আছে, বুকে অজানা উত্তেজনা, তার প্রেয়সী উত্তরের অপেক্ষা। হৃদি সেই গভীর দৃষ্টি থেকে দ্রুত নজর সরালো। বুকে হালকা ধুকপুক শব্দ, হৃদস্পন্দনের তীব্রতা শোনা যাচ্ছে। গলা আটকে আসছে, কোনো শব্দ বের করতে পারল না, শুধু উপর নিচ মাথা নাড়লো। তারেক রায়ান সেটা দেখে আবারও কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন, মুখে বলো, তুমি আহাদ রাজাকে ভালোবাসো? হৃদি এবারও উপর নিচ মাথা ঝুলিয়ে বলল, বাসি। তার কথা ড্রয়িং রুমে থেকে শোনা গেল না। রীতি আবারও উপর নিচ মাথা ঝুলিয়ে বলল, তার কথা ড্রয়িং রুম থেকে শোনা না গেলেও তার মাথা হালকা উপর নিচ করার ভঙ্গিমা দেখে আহাদ উত্তর পেয়ে গেল। সে মাথা উঁচু করে সিলিংয়ের দিকে থাকে, একটা স্বস্তি নিঃশ্বাস ফেলল। অবশেষে চোখ বন্ধ করে নিল পরম আবেশে। তার চোখের কোণে জমে থাকা এক বিন্দু উজ্জ্বল অশ্রু চাল সামলাতে না পেরে গড়িয়ে পড়ল। হাত সেটা বৃদ্ধা আঙ্গুলি দিয়ে মুছে নিল। পাশ থেকে তার কাঁধে হাত রাখলেন শাহিন। হাত চমকে সেদিকে তাকে ঠোঁট চড়া করে একটা হাসি ফোঁচাল। এদিকে তারেক রায়ান মেয়ের উত্তরে যেন একদম স্থির হয়ে আছেন। ইব্রাহিম অবিশ্বাসের সঙ্গে রীতির দিকে তাকিয়ে রইলেন। এখন ভালো করে বুঝতে পারলো তার বোনের এতদিন
কিসে টানা পড়েছিল। রিদির মামা এগিয়ে এসে তারেক রায়ানের কাঁধে হাত রাখলেন, দৃঢ় স্বরে জিজ্ঞেস করলেন, কি ভাবছো তারেক? তোমার মনে কি চলছে? তারেক রায়ান ধীরে পেছনে থাকা বেতের চেয়ারে বসে পড়লেন। তার মুখে কোনো শব্দ নেই, কোনো রং নেই, দৃষ্টি স্থির হয়ে সে সামনে দেয়ালে। হঠাৎ ঈশানী এসে তার পায়ের কাছে বসে পড়ল, গলা কাঁপিয়ে বলল, আব্বু মেনে নাও না, অন্তত হৃদির খুশির কথা ভেবে মেনে নাও। আমি তো তোমার কাছে কখনো কিচ্ছু চাইনি, এবার আমার এই চাওয়াটা রাখো। এক সেকেন্ড চুপ থেকে আবারও বলল, আমি আমার অতীত ভুলে গেছি আব্বু, বিশ্বাস করো। কিন্তু হৃদি পারবে না, ও আমার মতো শক্ত মনে না। দেখলে তো ওই দিন কি হয়েছিল। প্লিজ আব্বু মেনে নাও। ইব্রাহিমও এবার বোনের সাথে সহমত দিল। আব্বু, ঈশানী ঠিকই বলেছে। আমি জানি তুমি হৃদির ভালোই চাইছো। এখন তোমার সিদ্ধান্ত নির্ভর করছে হৃদির ভালো থাকার উপর। ও সব দিক থেকে দুর্বল আব্বু। তুমি যদি... ইব্রাহিমের কথার মাঝে তারেক রায়ান হালকা হেসে ফেললেন, কিন্তু সেই হাসিতে কোনো খুশির আভাস ছিল না, ছিল একটা বিদ্রুপ মাখা হাসি। ইব্রাহিমের দিকে তাকিয়ে বললেন, তোমার দুই ভাই বোন এমন বলছো যেন আমি ওর সৎ বাবা। আমি ওর ভালো চাই না। ইব্রাহিম মাথা নিচু করে বলল, আমরা সেভাবে বলিনি আব্বু, আমরা শুধু বলতে চেয়েছি। তারেক রায়ান এক হাত উঁচু করে থামিয়ে দিয়ে বললেন, থাক, আর কৈফিয়ত দিতে হবে না। রিধির দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। রিধি বাবার দিকে তাকিয়ে দ্রুত মাথা নামিয়ে নিল। তারেক রায়ান এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বললেন, তুমি জানো আমি রাজনীতি পছন্দ করি না, তাই তোমাকে রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছিলাম। তবুও তোমার মা আর মামার কথায় আদনানের সাথে বিয়ে ঠিক করেছি। কিন্তু আমি কখনো চাইনি তুমি এমনটা পরিবারে যাও। তোমার মুখের কথা ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তুমি যখন এই আহাদ রাজার সাথেই তোমার সুখ খুঁজে নিয়েছো, তখন আমরাও এই বিয়েতে কোনো আপত্তি নেই। রিধি হকচকিয়ে মাথা তুলে বাবার দিকে তাকালো, চোখে অবিশ্বাস। তার বাবা এত সহজে মেনে নিলেন। ভাবতেই তার চোখের কোণে অশ্রুবিন্দু জমে এলো, মুখে হালকা হাসি রেখা। তারেক রায়ান মেয়ের মাথায় হাত রেখে দোয়া দিলেন, কিছু একটা পড়ে ফু দিয়ে শান্ত স্বরে বললেন, সুখী হও, তোমার বাবার দোয়া সবসময় তোমার সঙ্গে থাকবে। রিধি একরকম ডুকরে কেঁদে উঠল। মুহূর্তেই বাবার বুকে ঝাঁপিয়ে পড়লো তাকে তারেক রায়ান ও তার রিধি একরকম ডুকরে কেঁদে উঠল। মুহূর্তেই বাবার বুকে ঝাঁপিয়ে পড়লো তারেক রায়ানও মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। রুমে থাকা সকলের মুখে হাসি ফুটলেও বাবা মেয়ের আবেশী দৃশ্য দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। প্রায় অনেকক্ষণ পর রিধি রুম থেকে বেরিয়ে এলো। তাকে রুম থেকে বেরিয়ে আসতে দেখে ড্রয়িং রুমে উপস্থিত সবাই নড়েচড়ে উঠল। আহাদ দ্রুত এগিয়ে আসে তার দিকে, তার বুকের ভেতরটা অস্থিরতায় ভরে আছে। রিধির দিকে তাকিয়ে চোখের ইঙ্গিতে প্রশ্ন করে। রিধি ফুস করে নাক টেনে হাতের পিছে মুছে নিয়ে হালকা হেসে কেঁপে ওঠার স্বরে বলল, আব্বু আব্বু রাজি। আহাদ এক মুহূর্ত হতভম্ব হয়ে স্থির দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎই অদ্ভুত এক উল্লাসে ফেটে পড়ল। রাজি? রাজি? শাহিন, কাজী কই কাজী? তার এমন আচরণ সবাই হু হু করে হেসে উঠল, কিন্তু রিধি একটু আহাদের কাছে এসে আবেশময় ভঙ্গিতে কণ্ঠ নিচু করে ফিসফিস করে বলল, আব্বু রাজি, কিন্তু আমি রাজি না। কথাটা শোনার সাথে সাথে আহাদের মুখটা ফাটা বেলুনের মতন চুপসেই গেল। নিজের প্রেয়সীর দিকে তাকিয়ে রইল অসহায়ের মতন। হৃদি স্থির হয়ে হাত দুটো বুকে ভাঁজ করে কণ্ঠে কঠোরতা মিশিয়ে বলল, আপনি আমাকে হার্ট করেছেন, আমি আপনাকে বিয়ে করব না। হাত ফুস করে একটা নিঃশ্বাস চালো, চোখে হতাশা আর অবিশ্বাস। হঠাৎ আবার ছোচের কোণগুলোতে রহস্যময় একটা হাসি ফুটে উঠল। সে খানিকটা ঝুঁকে কণ্ঠ নিম্ন করে বলল, আমার কিন্তু তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে, দেখতে চাও সেই ক্ষমতা? চোখ বড় বড় হয়ে যায় রিধির। না, করব তো, বিয়ে করব, তবে একটা শর্ত আছে। হাত কপাল গুছিয়ে ভ্রু তুলে প্রশ্ন করল, কি শর্ত? রিধি আঙুলের কর গুনে গুনে কিছুক্ষণ হিসেব কষল, অতঃপর নিশ্চয়তা ভরা দৃষ্টিতে আহাদের দিকে তাকিয়ে বলল, 72 ঘন্টা, তার মানে 72 বার কান ধরে উঠবস করতে হবে। আহাদের মুখে এক ঝলক বিস্ময়, কণ্ঠে হালকা উঁচু করে বলল, হোয়াট? 72 বার? আর কান ধরবো আমি, এই আহাদ রাজা? ঠিক আছে, আপনার ইচ্ছা।
রীতি তার রুমের দিকে পা বাড়ালো। হালকা তৃপ্তি ও লজ্জা মিশে মনের মধ্যে খুশির স্ফুরণ। ঠিক তখনই আহাদের কণ্ঠ আবারও তাকে থামিয়ে দিল। ওকে ওকে, আই এম ডুইং ইট। আহাদ কান ধরার প্রস্তুতি নিতে রীতির মুখ টিপে একটু হাসল। চারিদিকে একবার চোখ বুলিয়ে দ্রুত তাকে থামিয়ে দিল। কণ্ঠ সামান্য নিচু করে বলল, থাক, এখন ধরতে হবে না, আমারও তো একটা মান সম্মান আছে নাকি? তবে তবে শাস্তি বকেয়া রইল। একটু হেসে রীতি দ্রুত নিজের রুমে চলে যায়। তার চলে যাওয়ার দিকে তাকে আহাদও ঘাড়ে হাত রেখে হেসে ফেল। আজকে মে মাসের 24 তারিখ। এই দিনটা আহাদ আর রীতি তার জন্য স্মরণীয় হয়ে থাকবে আজীবন। আজকের এই মুহূর্তটি তাদের অনুভূতি, তাদের না বলা ভালোবাসার পূর্ণতা পেতে চলেছে। রীতি তাকে আবারও সুন্দর করে বউ সাজিয়ে এনে বসানো হয় কনের আসনে। তার উপর অপর প্রান্তে বসে আছে আহাদ। তবে তার মুখের গোমটা আর সামনে ফুলের পর্দার জন্য আহাদের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না। রীতি এক পাশে দাঁড়িয়ে আছে আনিকা, অন্য পাশে ঈশানী, আর আহাদের পাশে শাহিন, নাদিম আর শাওন, অন্য পাশে তার চাচা। ড্রয়িং রুমে ভরে আছে এক উজ্জ্বল উত্তেজনায়। তানভীর কাজীর সাথে মিলে সব ঠিকঠাক করে দিল। বড়রা সবাই পাশে বসে আছে, কনের পাশে মহিলারা আর বরের পাশে সব পুরুষেরা। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলো। কাজী সঠিক নিয়মে দোয়া পড়ে সমস্ত বিধি বিধান সম্পূর্ণ করে বরের দিকে তাকে জিজ্ঞেস করলেন, বাবা দেন মোহর। আদের ভ্রুজোড়া কুচকে গেল, পাল্টা জবাব দিল, মোহর দেব মানে? এই যুগে আমি মোহর পাবো কোথায়? মোহর তো ছিল সেই মোঘল আমলে। আমি কোনো মোহর টোহর আনি নাই, আপনি বিয়ে পড়ান। তার কথায় মধ্যবয়স্ক কাজী কেসে উঠলেন। অপর প্রান্তে বসে থাকা রীতি আর বাকি সবার মুখেও হাসি চলে আসলো তার উদ্ভট কথায়। এমন সময় শাহিন কানের কাছে এসে ফিসফিস করে বলল, ভাই মোহর মানে দেন মোহর, মোহরানা। কাজী সাহেব আপনাকে জিজ্ঞেস করেছেন দেন মোহর কত ধার্য করবেন। এক সেকেন্ড ভাবার পর আহাদ বুঝলো কোন দেনমোহরের কথা বলা হচ্ছে। বিয়ের উত্তেজনার মধ্যে সে বেফাস ভুলেই গেছে। কাজের দিকে তাকে সে একটু রাগী স্বরে বলল, সেটা বলবে তো? তা না করে ভিক্ষুকের মতো বলছে বাবা দেন মোহর। আশফাক মীর একটু ধমকে সুরে বললেন, চুপ থাক, নিজের বুঝতে ভুল হয়েছে সেটা স্বীকার না করে তেরামি করছিস। বেশি কথা না বলে এখন বল দেন মোহর কত লিখবে। আহাদ এবার ধীরে ধীরে ফুলের পর্দার ওপাশে বসে থাকা তার প্রেয়সীর দিকে তাকালো। মুহূর্তের মধ্যে তার মুখের রং বদলে গেল। মায়াবী এক আভা ঘিরে ধরলো তাকে। সে পকেট থেকে একটা কার্ড বের করে কাজের দিকে বাড়ি দিয়ে বলল, এখানে আমার সকল হালাল উপার্জন আছে। আমি আমার হালাল সম্পর্কের দেনমোহরও হালাল উপার্জনের মাধ্যমে আদায় করতে চাই। কাজী সাহেব নম্রভাবে পরিমাণ জানতে চাইলেন। আহাদ কার্ডের টাকার পরিমাণের হিসেব জানালো। কাজী আহাদের কথা মতো কাবিন নামায় সেই পরিমাণ লিখে নিলেন। এরপর কাজী উঠে হৃদিতার সামনে গিয়ে বসলেন। তার কাছে তার মতামত চেয়ে বলেন, আপনি কি এই বিয়েতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। চোখে অদ্ভুত আলোড়ন, হৃদয়ে আনন্দ আর কণ্ঠে শিহরণ মিশিয়ে কেঁপে উঠল। তবে কবুল বলতে বেশি সময় নিল না, গলা কাঁপিয়ে বলেই ফেলল, আলহামদুলিল্লাহ কবুল। কাজী নম্র স্বরে বলেন, আরো দুবার বলতে হবে। মা বলুন কবুল। হৃদির কাঁধে ঈশানীর হাত স্পর্শ করলো হালকা সমর্থন। আরেকবার কঞ্চ কাঁপিয়ে বলল রীতি, কবুল কবুল। তার বলা সেই শব্দ ঘরে গুঞ্জরিত হলো। আহাদ পরম আবেশের চোখ বন্ধ করল, সেই মুহূর্ত উপভোগ করলো। কাজী এবার উঠে আহাদের কাছে এসে তাকে কবুল বলতে বললে আহাদ সঙ্গে সঙ্গে উৎসাহ আর আনন্দের সাথে ফটফট করে বলল, কবুল কবুল কবুল। ড্রয়িং রুমে উপস্থিত সবাই একসাথে হাসিতে ফেটে পড়ল। আলহামদুলিল্লাহ বলে তারাও বিয়ে কবুল করলো। এরপর কনে ও বরের স্বাক্ষর নিয়ে প্রয়োজনীয় কাগজপত্রের নাম লিখল। মনোনীতের মাধ্যমে বিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ করা হলো। আনুষ্ঠানিকতা শেষে আহাদ তার সদ্য বিয়ে করা প্রেয়সীকে সরাসরি দেখতে চাইল। ফুলের পর্দা দিকে হাত বাড়াতে হৃদি সামনে এসে দাঁড়ালো আনিকা, রাইসা আর তানভীর। তারা যেন এক প্রাচীর হয়ে দাঁড়িয়ে হৃদিকে আড়াল করে দিল। আহাদ দ্রুত ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কি সমস্যা? রাইসা হেসে উঠে বলল, নতুন বউয়ের মুখ দেখতে হলে টাকা লাগবে দুলা ভাই। আজব, আমার বউ আমি দেখব, টাকা কেন দিব?
তানভীর একগাল হেসে বলল। টাকা না দিলে বউয়ের মুখ দেখতে পারবে না দুলা ভাই। পাশ থেকে শাহিন তীক্ষ্ণ গলায় বলল। ভাই এরা তো রীতিমতো চাঁদাবাজি করছে। আনিকা এক আঙুল শাহিনের দিকে তুলে বলল। এই একদম চাঁদাবাজি বলবেন না, এটা আমাদের প্রাপ্য, আমরা আমাদের পাওনা চাইছি। হ্যাঁ প্রাপ্য? কোন কালের বংশধর আপনি ভাই থেকে প্রাপ্য চাচ্ছেন? একদম বংশধর নিয়ে কথা বলবেন না। 100 বার বলবো, 1000 বার বলবো। আনিকা ছুট বাকিয়ে হেসে বলল। তাহলে কিন্তু বউ দেব না বলে দিলাম। আজ চট করে উঠে। এই একদম না, তোমাদের টাকা চাই তো ঠিক আছে দিব, তবে তার আগে আমার বউয়ের মুখ দেখতে হবে। এবার সরো সামনে থেকে, কুইক বলে। আহাদের কথা অনুযায়ী তারা একপাশে সরে দাঁড়ায়। আহাত ধীরে ধীরে তাকালো তার সামনে বসা সদ্য বিয়ে করা বউয়ের দিকে। লম্বা ঘোমটা টেনে রাখা সেই রূপ কূপময় মুখে। আহাত তার কম্পিত হাত দুটো বাড়িয়ে দিয়ে ধীরে ধীরে সেই ঘোমটাটা তুলে দিতেই তার প্রেয়সী লাজুক মুখে দৃষ্টি আটকে গেল। চিবুক নিচে নামানো, লজ্জায় গাল দুটো লাল চেরির মতন হয়ে আছে। আহাত ধীরে তার চিবুক তুলে নিয়ে বলল। মাশাআল্লাহ। ছুঁড়ে শাওনের দিকে হাত বাড়াতেই শাওন তার হাতে টাকার বান্ডেল তুলে দিল। হাত সেই টাকার বান্ডেলটা হৃদের মুখের সামনে কয়েকবার ঘোরালো, এমন যেন নজর না লাগে। এরপর রীতি মাথার উপর টাকা ছুটতেই উড়ে চারিদিকে ছড়িয়ে গেল। তানভীর আর রাইসা সেগুলো কুড়াতে ব্যস্ত হয়ে পড়ল। আর এই ব্যস্ততার মাঝেই আহাত হঠাৎ এক ঝটকা হৃদিকে কোলে তুলে নিল। রিধি এরকম হকচকিয়ে গেল একরকম। চারিদিকে চোখ বুলিয়ে দেখে সবাই তাদের দিকেই তাকিয়েছে। লজ্জায় আড়ষ্ট হলো তার শরীর। ফিসফিস করে বলল, কি হয়েছে, নামান আমাকে। আহাদের সেই কণ্ঠস্বর কান পর্যন্ত পৌঁছল না। সে তার প্রেয়সীকে কোলে নিয়ে সোজা বাসা থেকে বেরিয়ে গেল। তার এই কর্মকাণ্ডে কেউ একটু বিচলিত হলো না, কারণ সবার ধারণা চাঁদ কি করতে পারে। তবে আফরোজা শেখ আবারও লজ্জিত অনুভব করলেন। সবার সাথে হাসি হাসি মুখে কথা বললেও ভিতরে ভিতরে তার ছেলের আচরণ সে খুবই তিক্ত। বাধ্য হয়ে এবার তারাও আহাদের পিছু পিছু বেরিয়ে যায়। রিদির মামা আর ইব্রাহিম অনেক অনুরোধ করেছেন রাতের খাবারটা অন্তত খেয়ে যায় যেন, কিন্তু সেই ছোট্ট অনুরোধটা তারা রাখতে পারল না তাদের এই অবাধ্য ছেলের কারণে। শেষমেশ নিজে এসে রিদিকে সবাই বিদায় দিল। রিদি একে একে তার বাবা মা সহ মামা সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসতেই সারি দিয়ে দাঁড়ানো গাড়িগুলো ধীরে ধীরে গলির শেষ প্রান্ত পেরিয়ে রাস্তায় উঠল। রিদি জানালার বাইরে তাকিয়ে রইল পেছনে ফেলে আসা পরিবারের দিকে।